করছি আজকের সংবাদ। প্রায় 1 কোটি সরকারি টাকার ব্যয়ে নতুন গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি করা হয়েছে। আর পুরনো ভবন ভগ্নদশা থাকায় তা সরকারিভাবে তৈরি করে তা সরানো হবে। আর এই খবরের পর সংখ্যালঘু তকমা দিয়ে বাজার গরম করতে চাইছেন কতিপয় ঠিকাদার ও শাসক দলে থাকা বেশ কয়েকজন নেতা। যদিও বিধায়ক সূর্যকান্ত অত্রের বক্তব্য, সরকার যা সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিতে হবে, মানুষের জন্য সরকার। কতিপয় মানুষ তার স্বার্থে গ্রাম পঞ্চায়েত অফিস নিয়ে রাজনীতি করে জলঘোলা করবে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যা করার জেলা শাসক পঞ্চায়েত দপ্তর করবে, এখানে বিধায়কের কিছু ভূমিকা নেই। উল্লেখ থাকে, নারায়ণগড় 6 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়েছে। ছোট ঘর, জল পড়ে। তার সরকারের কাছে আবেদন করার পরে নতুন করে নতুন ভবন তৈরি হয়েছে। আর পুরনো ভবন থেকে নতুন ভবনে গ্রাম পঞ্চায়েত অফিস যাবে। তার জন্য সব রকম প্রশাসনিক কথা মতো কাজ হচ্ছে। কিন্তু কিছু ঠিকাদারও আগে পদে থাকা শাসক দলের শেখ শরীফ ও বাপি বিধায়ক সূর্যকান্ত অট্ট, প্রাক্তন ব্লক সভাপতি মিহির চন্দ্রের মদতে এই অফিস চাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এমনকি সংখ্যালঘুদের কথা ভাবা হয়নি বলে ভিডিও বার্তায় বলেন। তার উত্তরে বিধায়ক সূর্যকান্ত অট্ট কি বলেন তা শুনুন। এমন অবস্থা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে যে এখানে এটা মানে দাঙ্গা এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করছে নারায়ণগড় ব্লক থেকে, এবং তার প্ল্যানিং ম্যাডাম হচ্ছেন আমাদের এই অঞ্চলের সচিব ম্যাডাম। ওনাকে আমরা 2-3 দিন থেকে আমরা বলে যাচ্ছি যে ম্যাডাম এই গ্রাম পঞ্চায়েতটা আপনি ওখানে শিফট করবেন না। ভিডিও সাহেব নাকি ওনাকে অর্ডার দিয়েছে কোনো অথরাইজ ছাড়া। তো সেটা আমাদের যেখানে জানানোর আমরা জানিয়েছি। কিন্তু যেটা হচ্ছে মেন মুদ্রা কথা, যে আমরা কসবা এলাকার এখানে সংখ্যালঘু মাইনরিটির এলাকা, এখানে বিশাল পরিমাণের মানুষ মানে ভোট দিয়ে আমরা বারবার কিন্তু এই এলাকা থেকে আমরা কিন্তু প্রার্থীকে জেতাই, এবং আমাদের এলাকায় বিভিন্ন ছোটা সাতটা বুথ যদি হেরেও যায় আমরা এইখান থেকে ভোটের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা আমরা পূরণ করি। তো ম্যাডামকে আমরা অনেকবার বলেছি যে ম্যাডাম গ্রাম পঞ্চায়েতটা থেকে আমাদের কোনো রকম সমস্যা নেই, বাইরে থেকে যারা আসছে পাবলিকরা এখানে বিভিন্নভাবে পরিষেবা পাচ্ছে, কেউ বলতে পারবে না। এটা আমরা গর্ব করে মানে রেকর্ড এটা বলতে পারবো গর্বর সঙ্গে যে আমাদের এইখান থেকে গ্রামের কোনো মানুষের কাছ থেকে কোনো রকম ত্রুটি বা কোনো রকম সমস্যা কোনো মানুষ পায়নি, বরঞ্চ আমরা ভালোভাবে সুস্থভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি। কিন্তু জানি না যে নারায়ণগড় ব্লক থেকে কিভাবে ইঙ্গিত দিয়ে সচিবকে প্রেসার ক্রিয়েট করানো যাচ্ছে যে এই গ্রাম পঞ্চায়েতটাকে নতুন বিল্ডিংয়ে শিফট করার জন্য। যেহেতু যদি মানে খোঁজ খবর বা সার্ভে করে দেখা যায় যে সেই বিল্ডিংটা যেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতটা করার তারা প্ল্যানিং করছে, সেই বিল্ডিংয়ের চারপাশে কিন্তু ওখানে চরের ফ্লোট প্রচুর, ওখানে রেলের তাণ্ডব প্রচুর। কয়েকদিন আগে হিজলি ওসি ফোন করেছিল, তারা বারবার ওই এলাকায় রেড করতে আসে এবং ওখানে চুরি চামারি প্রচুর হয়, মদ মাতাল আড্ডা। ওখানে কিন্তু কোনো রকমভাবে পাবলিক সুরক্ষিত থাকবে না। এখানে কোনো বাইক বলুন, সাইকেল বলুন, বিভিন্ন দিক থেকে যেভাবে আমরা পরিষেবা এবং আমরা আমাদের ছেলেরা গ্রামের মানুষরা বাইরের লোককে যেভাবে পরিষেবা দেয়, ওই পরিষেবাটা কিন্তু ওখানে কোনো রকম কেউ পাবে না। তা সত্ত্বেও কিন্তু জানি না কিসের জন্য, কি কারণের জন্য, কি নিজেদের সুবিধা আছে যেটা এখানে থাকলে হচ্ছে না, এটাকে ওখানে নিয়ে গেলে তাদের সুবিধাটা তারা বজায় রাখতে পারবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। সেই জন্য আজকে আমরা বুকে পাথর রেখে মনের কষ্ট, যন্ত্রণা, বেদনা নিয়ে এই গ্রাম পঞ্চায়েতটাকে রক্ষার কারণে আজকে আমরা এই প্রতিবাদ মৌখিকভাবে দাঁড়িয়েছি। এটা আমরা আছি গ্রামগতভাবে, এরপরে আরও বিশালভাবে আমরা এর নিয়ে প্রোটেস্ট করব। আমরা কিন্তু সুস্থ এবং পরিবেশ রেখে মানে লিগ্যালভাবে আমরা করব। আমরা ওসিকেও জানিয়েছি এবং আমাদের যারা আছেন উঁচু লেভেলে ওনাদেরকেও জানিয়েছি, ওনারাও যথেষ্ট সাপোর্ট করেছেন। কিন্তু জানি না যে নারায়ণগড় ব্লক থেকে কিভাবে মেসেজের মাধ্যমে সচিব এটা করছে। তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ, আগামী দিনে এর প্রতিবাদ বিশালভাবে দাঁড়াবে। আমরা চাই গ্রাম পঞ্চায়েত যেভাবে এখানে সুরক্ষিত আমরা রেখেছি, এটা আমাদের স্মৃতি, এটা আমাদের একটা গ্রামের ঐতিহ্য, এটা আমাদের প্রেস্টিজ ম্যাটার ব্যাপার, যেখানে খুবই সুরক্ষিতভাবে আছে। এখানে একটা গ্রাম পঞ্চায়েত নারায়ণগড়ের সরনা নিয়ে সংখ্যালঘু সেরে সেন্টিমেন্টে লেগেছে, আপনি কি বলবেন? না, আমি সংখ্যালঘুর ওখানে সংখ্যালঘুদের জন্য আলাদা কোনো গ্রাম পঞ্চায়েত তৈরি হয় এটা আমি এই প্রথম শুনলাম। দ্বিতীয় কথা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময় যদিও আমার কোনো ভূমিকা ছিল না, কিন্তু তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার বডি 23/10/2017 এখানে তারা লিখেছেন, একটা গ্রাম পঞ্চায়েত রেজুলেশন করেছেন
যে গ্রাম পঞ্চায়েতের বিল্ডিংটি ভেঙে পড়ছে, বৃষ্টির সময় জল পড়ে, অফিসের স্টাফ এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সব পাবলিকের নিরাপত্তার অভাব। তাই আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম নতুন করে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি করার জন্য জমি ক্রয়ের এই তার কপি। এটা তারা একটা রেজুলেশন করে। ঠিক পরবর্তী সময় তারা 6/11/2017 তারিখ তাদের রেজুলেশন মোতাবেক তারা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট তারা একটা চিঠি করে, এই তার চিঠি, এই চিঠিতে তারা বলে যে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি নতুন ভবন তৈরি করার জন্য একটি 28 ডিসমিল জায়গা, এই 27 ডিসমিল জায়গা ক্রয়ের জন্য আমরা ওই রেজুলেশন মোতাবেক 29শে ডিসেম্বর একটি জমি ক্রয় করেন গ্রাম পঞ্চায়েতের নামে প্রায় 10 লক্ষ। এই জমি ক্রয় করার পর তারা গ্রাম পঞ্চায়েত এবং বিডিও তারা ডিপিআরডিওকে চিঠি করেন যে নতুন ভবন তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হোক। তার অর্থও বরাদ্দ হয় এবং তার বিল্ডিংও নির্মাণ হয়েছে। দীর্ঘদিন ধরে সে বিল্ডিং পড়ে আছে, প্রায় 6-7 মাস 1 বছর হলো বিল্ডিংটি পড়ে আছে। অনেকবার সালিসি আলোচনায় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বাররা বারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। যেদিনই নোটিশ দিয়ে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা মিটিং ডাকে, সেই মিটিংয়ে উপস্থিত হওয়ার সময় আজকে যে লোকগুলো প্রতিবাদ করছে বলে আমি দেখতে পেলাম, এরা অনেকেই ঠিকাদারির কাজ করেন, অনেকেই নানান ব্যবসার সঙ্গে যুক্ত। ওই গ্রামে প্রায় 2,500-3 হাজার পাবলিক রয়েছেন, আমাদের সংখ্যালঘু ভাইরা আছেন। তারা কেউ কোনো প্রতিবাদ করতে চান না, তারাও মনে প্রাণে চান যে অফিসটা একটা নির্দিষ্ট সুষ্ঠু জায়গায় যেখানে বিল্ডিং তৈরি ওখানে যাক। কিন্তু যখনই গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকা হয় তখনই এই ধরনের একটা অঞ্চল অফিসে গিয়ে তারা হাঙ্গামা করে। আজকে গ্রাম পঞ্চায়েতের একটা মিটিং ডাকা হয়েছিল, 5-7 দিন আগে বিডিও অঞ্চল অফিস পরিদর্শনে গেছিলেন। বিভিন্ন অঞ্চল অফিস তিনি যান কি কাজ হচ্ছে না হচ্ছে তদারকি করার জন্য। তিনি গিয়ে যখন দেখেন বৃষ্টি হচ্ছে সেই সময়, তখন অফিসের মধ্যে জল পড়ছে। অফিসের স্টাফরা বললেন যে স্যার আমরা কোনো কাগজপত্র ঠিক করে গুছিয়ে রাখতে পারছি না, বিল্ডিংটা এত পরিমাণ খারাপ হয়েছে যে কোনো মুহূর্তে আমাদের উপর পড়ে যাবে, আমাদের বিপদ ঘটে যাবে। তখন বিডিও বললেন যে তোমাদের তো বিল্ডিং তৈরি হয়ে আছে, তোমরা কেন সেখানে ট্রান্সফার হচ্ছে না? তখন তারা বললো যে আমাদেরকে এইভাবে বাধা সৃষ্টি করা হয়, আমরা যখনই গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকি আমাদেরকে বাধা সৃষ্টি করা হয়। গ্রাম পঞ্চায়েতের মিটিংটা আজকে বিডিওর কথা মতো আজকে একটি গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং ডাকার পরে যখনই মিটিংটা শুরু হবে তার আগে এই কজন লোক গিয়ে সেখানে একটা হাঙ্গামা তৈরি করে। তারা তাদের বক্তব্য যে আমাদের সংখ্যালঘু এলাকা থেকে কেন অঞ্চল অফিস সরিয়ে নিয়ে যাওয়া হবে। নারায়ণগড় ব্লকে 6 নম্বর অঞ্চল নারায়ণগড় অঞ্চল, প্রায় মিনিমাম না হলেও 18,000-20,000 লোকের বসবাস। তো সেখানে শুধু মুসলিম নয়, হিন্দু আছে, আদিবাসী আছে, অন্যান্য জাতির মানুষ আছে। ফলে মানুষের সুবিধার জন্য যেখানে এত বড় একটা বিল্ডিং তৈরি করা হলো, এত টাকা দিয়ে বিল্ডিং কেনা হলো, জায়গা কেনা হলো, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা সংখ্যালঘু সেন্টিমেন্ট না তুলে একটা সুষ্ঠু পরিবেশ যাতে গড়ে ওঠে, নতুন বিল্ডিং যেখানে হয়েছে সেখানে যাতে সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে। এবং এই বিল্ডিংটা যেটা ড্যামেজ হয়ে গেছে এটাকে ভেঙে দিয়ে আমরা ভাবছি যে এখানে একটা আরআই অফিস বা অন্য কোনো অফিস যাতে এখানে করা হয় তারও একটা প্রচেষ্টা নেওয়া হবে। তো বিষয়টা আমার কানে বিকেলবেলা পরে খবর আমার কাছে আসে, খবর আসার পর আমি বিডিওর সঙ্গে কথা বলি। বিডিও সাহেব বললেন যে দেখুন এই বিষয়টা সম্পূর্ণভাবে এটা আমার বিষয়, আমি সরকারি সিদ্ধান্তের বাইরে যাব না, তো গ্রাম পঞ্চায়েত রেজুলেশন করে আমাকে জানাবে, আমি ডিএমকে বা পঞ্চায়েত দপ্তরকে জানাবো, তারা যা সিদ্ধান্ত দেবে সেই মতো করে হবে। তো ফলে আমার বিধায়কের বিরুদ্ধে কথা বলে তো লাভ নেই, কারণ বিধায়ক তো অঞ্চল অফিস ট্রান্সফার করার মালিক নয়। আমাকে গালাগালি করা, রামকে গালাগালি করা, শ্যামকে গালাগালি করা এটা তো কোনো বিষয় নয়, যারা সরকারি সিদ্ধান্ত। যারা করছে তারা তো তৃণমূলের পদে ছিল না, তৃণমূলের কোনো পদে ছিল না কোনো কালে।
যারা ছিল তারা তো তৃণমূলের কেউ পদে ছিল না। একজন দেখতে পাচ্ছি শেরিফ, এক সময় তাকে চেয়ারম্যান করা হয়েছিল অঞ্চলের, পরবর্তী সময় তার রাজনৈতিক চিত্র যে যতটুকু আমরা দেখেছি 2011 সাল থেকে, যারা যখন নারায়ণগড় ব্লকে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি থাকে তার বিপক্ষে থাকে, এটা চিরকাল হয়ে এসছে বলে আজও তাই করছে। শেখ বাপিও তো যুব কংগ্রেসের কি দায়িত্ব ছিল? যুব ছিল এক সময়, কিন্তু সে তো সম্পূর্ণভাবে কন্ট্রাক্টর। ওই গ্রামে, ওই অঞ্চলের, ওই গ্রামের কসবা থেকে ওখানেই প্রায় 8-10 জন কন্ট্রাক্টর কাজ করে। তো আমি তার ব্যবসা সে করতে পারে, তাতে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে অঞ্চল অফিসটা তো সম্পূর্ণভাবে মানুষের, সব মানুষের, তো এখানে তো সংখ্যালঘু তকমা দেওয়ার কি মানে আছে? এটা মানে হতে পারে না। দিদি আমাদের সরকারের রাইটার ছিল, নবান্ন হয়েছে, তাহলে কি কলকাতার লোকেরা বলবে কেন নবান্ন হলো? তো যেখানে কমফোর্ট হবে, মানুষের সুবিধা হবে, প্রশাসনিক কাজের সুবিধা হবে, সেখানেই তো অফিস গড়ে উঠবে। দুই হচ্ছে এত লক্ষ টাকা দিয়ে, কয়েক লক্ষ টাকা দিয়ে একটা অফিস নির্মাণ হয়েছে, সেই অফিসকে তুমি যেতে দেবে না? যে অফিসে বসে মানুষের কাজ করা যাচ্ছে না, জল পড়ছে, চাই খুলে পড়ছে, বিল্ডিং ভেঙে পড়ছে, মানুষ দাঁড়ানোর জায়গা নেই। তো এখন এটা একটা অহেতুক অজুহাত, যে অজুহাতের কোনো এদের উদ্দেশ্য ওরাই বলতে পারবে। আমি একাধিক ওখানকার সংখ্যালঘু বন্ধুদের, ভাইদের, আমাদের অনেক পরিচিত মানুষজনের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তারা বলেছেন সরকার যা সিদ্ধান্ত নেবে এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একই কথা, পঞ্চায়েত দপ্তর যা সিদ্ধান্ত নেবে এতে আমার কোনো আপত্তি নেই। ওরা কি বর্তমানে তৃণমূলের পদে নেই? না, কোনো পদে নেই। ওরা বলতে কেউ নয়, ওখানে তো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি কন্ট্রাক্টর আছেন, কেউ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তো তারা পার্টি পরিচালনার ক্ষেত্রেও সেই জায়গায় নেই। কসবাতে আলাদা অঞ্চল বুথ সভাপতি আছেন, আলাদা অঞ্চল সভাপতি আছেন, অঞ্চল কমিটি আছেন, জোন কমিটি আছেন, কসবার ওখানকার আমাদের উপপ্রধান আছেন, তারা তো কেউ নেই ওখানে, কেউ নেই। তাহলে এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ না? না, এটা কয়েকজন সংখ্যালঘু ভাই, তাদের কি ইন্টারেস্ট ব্যক্তিগত আমি জানি না, কিন্তু তারা এটাকে সংখ্যালঘু তকমা দেওয়াটা আমার মনে হয় এটা একটা অভিসন্ধি, এবং এর পেছনে কোনো কারণ থাকতে পারে। এবং আমি অনুরোধ করবো ওদেরকেও যে একটা অফিস আজকে আদি অনন্তকাল ধরে আমরা ভোগ করবে এলাকার মানুষ, ফলে সেই জায়গায় তাদের সাপোর্ট। 15 লক্ষ টাকা দিয়ে তৈরি হয়েছে, এটা সরকারি টাকায় তৈরি হয়েছে? হ্যাঁ, সরকারি টাকায় তৈরি হয়েছে। 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 15 লক্ষ টাকায় নয়। কেনা হয়েছে 10 লক্ষ টাকায়, 1.5 কোটি টাকা খরচ করে অফিস তৈরি হয়েছে, সরকারিভাবে তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই। ওরা কেন এইসব কথা বলছে বুঝতে পারছি না। আমি ভিডিওকে বলেছি যে সরকারি অনুমতি নিয়ে আপনি করবেন। সরকারি সিস্টেমে যদি থাকে, পরিবর্তন হওয়ার দরকার আছে, আপনি নিশ্চিতভাবে আপনি ইনকোয়ারি করুন, বা যদি কোনো প্রশাসনিকভাবে কোনো ইনকোয়ারি হয় নিশ্চিতভাবে হবে। কিন্তু আমি সরকারি কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে আমার এখানে কোনো মতামত নেই, সেটা বেআইনি। অসম্ভব প্রসব যন্ত্রণায় সকাল থেকে কাতরাচ্ছিল এক সন্তান সম্ভবা মহিলা। বাড়ির লোকজন ছোট মারুতি গাড়ি দেখে তাকে চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হাসপাতালে। গাড়িতে চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে ঘটে বিপত্তি। বহু চেষ্টা চরিত্রের পরেও এগোতে পারে না গাড়ির চাকা। এদিকে প্রসব যন্ত্রণা আরো বাড়ছিল। গাড়িতে ছিল পরিবারের লোকজনের পাশাপাশি আশাকর্মী। তবে হাসপাতালে যাওয়ার আগেই রাস্তাতেই সন্তান জন্ম দেয় ওই প্রসূতি। রাস্তার উপর জমে থাকা কাদার জন্য পিছলে যাচ্ছিল গাড়ির চাকা। এরপর ওই মা এবং নবজাতককে অন্য গাড়িতে চাপিয়ে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে সুস্থ চিকিৎসাধীন রয়েছে দুজনে। প্রস্তুতির প্রশিক্ষণ না থাকলেও আশাকর্মীর এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শানি গ্রাম পঞ্চায়েতের ঝোপগেড়িয়া এলাকার। জানা গিয়েছে বুধবার সকালে প্রসব যন্ত্রণা হয় সোনালী সিংয়ের। পরিবার সিদ্ধান্ত নেয় তাকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার। তবে রাস্তায় দিয়ে নিয়ে যাওয়ার এগোতে না পারে না গাড়ির চাকা। চাষের কাজের কারণে রাস্তায় জমেছিল বড় বড় মাটির চাই। তবে সময়ের উপর ভরসা না রেখেই গাড়িতে নিজের দায়িত্ব নিয়ে ওই মহিলার সন্তান প্রসব করায় কর্তব্যরত আশাকর্মী মানসী পাতর। এরপর অন্য পথে মা এবং শিশুকে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।
নিজের সাহসিকতা এবং দায়িত্ব নিয়ে প্রসব করান ওই আশাকর্মী। তার এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা পরিষ্কার করে গ্রামবাসী। ট্রাক্টর এবং কোদাল দিয়ে রাস্তা পরিষ্কারে হাত লাগায় গ্রামের মানুষজন। বেলদা শহর কি সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে? আর এর জন্য দায়ী কারা? আজ এই প্রশ্ন দেখা দিয়েছে সারা বেলদা জুড়ে। প্রশাসনের ব্যর্থতা না রাজনৈতিক দলের মদত, কোনটা প্রধান কারণ তা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এলাকার মানুষরা। দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটার পরেও কোনো কিনারা করতে না পারায় এক প্রকার দিশেহারা হচ্ছেন বেলদার সাধারণ মানুষ। কাকে বিশ্বাস করে নিরাপদে বাড়িতে থাকবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ থাকে, বেলদা শহরে ব্রাউন সুগারের কারবার এতটাই বৃদ্ধি পেয়েছে যে প্রকাশ্যে পুড়িয়া বিক্রি হচ্ছে। আর প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিতে না পারায় প্রতিনিয়ত পুড়িয়ার টাকা জোগাড় করতেই চুরি ছিনতাই বাড়ছে। পাশাপাশি অনলাইন গেম খেলতে গিয়েও সর্বশান্ত হচ্ছেন বর্তমান যুব সমাজ। টাকা জোগাড় করতে বাড়িতে থাকা সোনার টাকা সব কিছুই চুরি করছে। আর পুলিশ কিনারা করে কয়েকজনকে জেরা করার পরেও এই প্রবণতা কমছে না। পাশাপাশি বাইরের জেলা থেকে প্রতিনিয়ত আসামি খুঁজতে এই বেলদা থানা এলাকায় আসছেন। বেলদা থানা এলাকায় যে কোনো কাজ করে নিরাপদে বসবাস করা যায় এই ধরে নিয়ে বাইরে অপরাধ করেও বেলদায় এসে তারা গা ঢাকা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বেলদার প্রশাসনিক দুর্বলতা আজ প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বেলদা শহরে বিভিন্ন দাবিতে প্রতিবাদ করতে দেখা যায় কিছু রাজনৈতিক দলকে, কিন্তু বেলদা শহরে দিনের পর দিন সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেলেও তা বন্ধের কোনো প্রতিবাদ আন্দোলন দেখা যাচ্ছে না। ফলে বাইরে থেকে প্রতিনিয়ত সমাজবিরোধীরা এসে বেলদায় আশ্রয় নিচ্ছে। বেলদায় এক প্রকার নিরাপদ জায়গা ভেবে নিয়েছে। তাই ব্যাংকে টাকা ছিনতাই থেকে সোনার দোকানে গয়না চুরি, মন্দিরের গয়না চুরি সবকিছু চলছে অনায়াসে। পারিবারিক বিবাদের জেরে প্রতিনিয়ত আত্মহত্যার ঘটনা ঘটছে। কখনো সম্পত্তির বিবাদ, আবার কখনো স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, কখনো আবার প্রেমে ধোঁকা। আত্মহত্যা যেন একটি সরল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। বুধবার দাঁতন থানা এলাকার চরকাপাড়া এলাকায় স্বপন কুমার মাইতি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল দাঁতন থানার পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে বোনের সঙ্গে সম্পত্তির বিবাদের জেরেই আত্মহত্যা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিশেষ করে প্রতিটি পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মহত্যা দিনের পর দিন বেড়ে চলেছে। আরে সে বাইকে আসবে, তোমাকে নিয়ে বলেছি ও নাহলে কালকে বড়িকে তাকাতে পারবে। এই তো যে সে বোনের বাড়িতে গিয়েছিল, বোনের বাড়িতে যে কী কাটাকাটি হয়েছে আমি এটা বলতে পারবো না। যে ভগ্নিপতি নাকি পঞ্চায়েত মেম্বার কাছে ফোন করে বলেছে যে এই স্বপনদা এসেছিলো, এইসব কথা বলেছে। স্বপনদাকে যে কথা ভগ্নিপতি বলেছিল, যে পঞ্চায়েত মেম্বার কাছে গিয়ে বলেছে যে এই কথা বলে। সাবড়ার পরে এবার জানকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অ্যাম্বুলেন্স দিলেন এলাকার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। বৃহস্পতিবার সেই অ্যাম্বুলেন্সের ফিতে কেটে উদ্বোধন করেন তিনি। বিধায়ক বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বলেছিলেন এই এলাকায় কোনো অ্যাম্বুলেন্স নেই, তাই এটি বিধায়ক তহবিলের টাকায় তা দেয়া হলো। আমি প্রথমে সবাইকে সম্মান জানাই যে আজকের
জেনকাপুরের বহু মানুষের দাবি ছিল আমার কাছে, শুধু জেনকাপুর নজরুল স্মৃতিসংঘ নয়, জেনকাপুর বহু এলাকার সমস্ত মানুষজন তারা দাবি করেছিলেন যে এই পঞ্চায়েত এলাকায় আপনাকে একটা অ্যাম্বুলেন্স দিতে হবে, এখানে অ্যাম্বুলেন্স কাছাকাছি নেই। মানুষকে মানে দুস্থ হোক ধনী দরিদ্র সবাই মিলে যে সমস্ত মানুষজন অসুস্থ হয় তাদেরকে নিয়ে যাওয়ার মতন তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেওয়ার মতন যানবাহন থাকে না, তাই আমাদের খুব অসুবিধা হয়। আপনি যদি দিতেন ভালো হতো। আমি কথা দিয়েছিলাম দিব বলে। তো আমি প্রথমে ডিএমকে যখন চিঠি করি তখন নজরুল স্মৃতিসংঘর নামেই এটা আমি করেছিলাম, কিন্তু ডিএম সেখানে আমাকে চিঠি পাঠালেন যে আপনি এটা চেঞ্জ করুন, পঞ্চায়েতের নামে দিন, ক্লাবের নামে প্রথম থেকে দেওয়া যাবে না। তো আমি আবার গ্রাম পঞ্চায়েতের নামে চিঠি করি, তখন সেটাই স্যাংশন হয়েছে। আজকে এই অ্যাম্বুলেন্সটা আমরা পৌঁছে দিয়েছি। তার শুভ এই যে বৃষ্টি হচ্ছে এটা একটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। আজকে শুভ কাজে বৃষ্টি যদি হয়, তা আরম্ভের বৃষ্টি যদি হয়, জানবেন এই কাজটা অত্যন্ত ভালো এবং শুভ, তার লক্ষণটাই শুভ। তো আজকে সেই উদ্বোধন মুহূর্তে আমরা পেয়েছি। আমি পঞ্চায়েত প্রধানকে আমি ধন্যবাদ জানাবো, উপপ্রধান যারা আছেন, যে খুব সুন্দর করে আপনারা আয়োজন করেছেন, এবং কর্মাধ্যক্ষ আমাদের রেজারুল হক, তাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর করে গাড়িটাকে সাজিয়েছেন এবং উদ্বোধনের মতন সেই পরিস্থিতিটা তৈরি করতে করেছে, আমি ধন্যবাদ তাকে। আমাদের বিডিও সাহেব অত্যন্ত কাজের মানুষ, অভিনব বাবু, তিনি এসছেন, তার বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তিনি এর শুভ সূচনা ঘটালেন। সব দিক থেকে শুভক্ষণ। আমাদের আইসি সাহেব তীর্থবাবু, তীর্থ সারথী হালদার মহোদয় খুব ভালো বলেছেন, আমি ধন্যবাদ জানাই তাকে। আমাদের ইফতেখার থেকে শুরু করে এখানে আমাদের মাস্টারমশাই আছেন অতুলবাবু, অমলবাবু সহ আমাদের পঞ্চায়েতের আধিকারিকরা আছেন, সবাইকে আমি সম্মান জানাই। আমি একটা কথা অনুরোধ করব, এই জেনকাপুর নজরুল স্মৃতিসংঘের তার কর্ণধার এজারুল হক, যে আজকে পঞ্চায়েতের নামে এটা তারা ব্যবহার করবে, কিন্তু সমস্ত মানুষকে যে যখন চাইবে দল মত নির্বিশেষে সব এলাকার মানুষকে এই পরিষেবাটা যেন মানুষ পায়। এখানে রং দেখার কোনো প্রয়োজন নেই। বেলদা কালী মন্দিরের কাছে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো একটি প্রমাণ সাইজের খিরিস সাপ। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক দেখতে পান জলের ট্যাঙ্কে একটি বিষধর সাপ পড়ে রয়েছে। তখন বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের পক্ষ থেকে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে তা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে সাপের উপদ্রব দেখা যায় বিভিন্ন এলাকায়। বিশেষ করে আগাছা জমে থাকা এই বিষধর সাপগুলি তার মধ্যে আশ্রয় নেয়। তুমি যাও, সরি যাও। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।